স্ক্রিন দেখা যাচ্ছে তো, তাই না? শোনা যাচ্ছে না? আচ্ছা, আমরা গত ক্লাসে যেখানে পর্যন্ত আসছিলাম, তারপর আমাদের কারেন্ট চলে গেছিল। হ্যাঁ, যে ইলেকট্রন বিন্যাসের কিছু ব্যতিক্রম নিয়ম আছে। হ্যাঁ, আমরা ওই দিন পড়েছিলাম যে যদি একই উপশক্তি স্তরে পি আর ডি অরবিটালগুলো দেখো অর্ধপূর্ণ বা সম্পূর্ণরূপে পূর্ণ হলে সেটা সুস্থিত হয়। অর্থাৎ কোনো কক্ষপথে ইলেকট্রন যখন প্রবেশ করে এস এবং পি অরবিটালে ফুল হইলে তো ভালোই, আর ফুল যদি না হয় তাহলে অর্ধেকও যদি থাকে তাহলেও সেটা স্থিতিশীল। কোনোভাবে যদি সম্ভব হয় যে অর্ধেক ফুল হচ্ছে না, সেই ক্ষেত্রে অর্ধেক পূর্ণ হয়, এরকম হলেও তাদের জন্য বেটার। হ্যাঁ, যেমন আমরা যদি কপারের একটা আমরা দেখি, কপারের ইলেকট্রন বিন্যাস হলো আমাদের কপার 29, কপার হইল পারমাণবিক সংখ্যা হইল 29, এই ইলেকট্রনও কি, তাহলে প্রথম কক্ষপথ হইল কত, 1s, 2টা। দ্বিতীয় কক্ষপথ 2s 2p। হ্যাঁ, এসে 2টা, পিতে 6টা। তাহলে প্রথম কক্ষপথে আমার 2, দ্বিতীয় কক্ষপথে 8, তৃতীয় কক্ষপথ আমার 3s 3p 3d। তাহলে 3s এ 2টা, পিতে 6টা, ডিতে থাকতে পারে 10টা, কিন্তু ডির আগে যাব 4s এ, চতুর্থ কক্ষপথে। হ্যাঁ, 4s। তাহলে এইখানে 8টা, 2টা 10টা, আর এই তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ থাকতে পারে 18টা। তার মধ্যে আগে 8টা ফিল আপ হবে, যে 8টা ফিল আপ হওয়ার পরে এই কক্ষপথে ইলেকট্রন যাবে, তারপরে যদি থাকে ডিতে যাবে। তাহলে এখানে যদি 2টা যায় তাহলে 8 আর 2 10, 10 আর 8 18, আর 2 কত 20। তাহলে থাকতেছে তার কয়টা, আর 9টা, তাই না? তাহলে ডিতে আমার থাকতে পারে সর্বোচ্চ 10টা। তাহলে 9টা যদি আমরা ডিতে দেই তাহলে তার জন্য কিন্তু স্থিতিশীল হয় না, সুস্থিতিশীল হয় না, কারণ তার 10টা হলে সর্বোচ্চ পূর্ণ সংখ্যা। হ্যাঁ, 10টা হলে তার জন্য বেটার, কিন্তু 10টা তো আমার নাই ইলেকট্রন আর। হ্যাঁ, তোমাদের মাইক্রোফোনগুলো অফ করো, কোনা যাবে না। হ্যাঁ, তাহলে 10টা তো এখানে নাই তার। তাহলে এইখানে যদি আমরা 10টা থাকতো তাহলে স্থিতিশীল হইতো। আবার 5টাও যদি দেই তাহলেও কিন্তু বাকিটি এখানে দিতে পারতেছি না। এখানে চতুর্থ কক্ষতে সর্বোচ্চ এস অরবিটালে 2টা এখানে। হ্যাঁ, এস অরবিটালে তো 2টা বেশি নিতে পারতেছে না, এই জন্য এর জন্য স্থিতিশীল কোনটা, তাহলে এই কক্ষপথ থেকে একটা ইলেকট্রন এই কক্ষপথে যদি আসে তাহলে এখানে হবে 10টা, আর এখানে 1টা। তাহলে এই পরমাণুর জন্য এটা স্থিতিশীল। হ্যাঁ, এটা হলো তার জন্য সবচেয়ে ভালো আর কি, এই অবস্থায় সে থাকতে চাবে। তাহলে এই কক্ষপথে কয়টা হলো আমার, 18টা। এই কক্ষপথে আমার 18টা হলো। এখন 18টা পূর্ণ হলো, তাহলে 2 8 18, আর এই কক্ষপথে আমার 1টা, চতুর্থ কক্ষপথে। তাহলে কপারের ইলেকট্রন বিন্যাস 2 8 18, তারপরে হলো কি 1। তাহলে এই ক্ষেত্রে আমরা সেই ক্ষেত্রে কি করব, যখন এইরকম অবস্থা হবে সেই ক্ষেত্রে আমরা এখানে 10টা, অথবা দেখো এখানে যদি আমার 5টা 4টে ইলেকট্রন আসে, এখানে তখন 2টা আসবো, সেই ক্ষেত্রে আমরা এখানে 4টে না দিয়ে তখন 5টা দেব। তার মানে 10টা না থাকতে পারলে অন্তত 5টা যদি থাকতে পারে তাহলে তার জন্য কি স্থিতিশীল বা সুস্থিতি অবস্থায় সে অবস্থান করতে পারবে এবং সেই অবস্থায় থাকতে চাবো, তার জন্য এটা বেটার অপশন। হ্যাঁ,
তাহলে এটা এইভাবে কিছু কিছু মৌলে ইলেকট্রন বিন্যাস আমরা এরকম আরও দেখবো, আরও পরবর্তী অধ্যায়েও তোমাদের এটা নিয়ে এই ইলেকট্রন বিন্যাস সম্পর্কে তোমাদের আরও বিস্তারিত জানতে পারবা। আরও কিছু অপশন আছে। হ্যাঁ, এখন আমাদের এই পর্যন্ত যে অপশন ছিল আমাদের গত ক্লাসে এটা আমরা শেষ করলাম। এইখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা তোমাদের দেখো, যে ইলেকট্রন বিন্যাস যখন আমরা করব, হ্যাঁ তোমাদের কিন্তু এইভাবে লিখতে হবে খাতায়। তোমার যখন উল্লেখ করে চাবে যে একটা মৌলের নাম ধরে চাবে যে অমুক মৌলে ইলেকট্রন বিন্যাস লেখো, হ্যাঁ যেমন এই যে এইরকম কপার আছে না, কপার দিতে পারে, কপার না দিয়ে তোমাদের অন্য একটা দিতে পারে, তাই না, আয়রন দিতে পারে, এরকম একটা দিবে, তখন কিন্তু তোমরা এইভাবে লিখতে হবে খাতায়। তাহলে এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা পরবর্তী পাঠে আমরা দেখব। হ্যাঁ, লিঙ্ক তো আগে দেওয়া আছে না গ্রুপে, পায় নাই ও? আচ্ছা দাঁড়াও, আমি লিঙ্কটা এই যে রাকাইয়া জয়েন করছে, দেখুন সিনহা না। আচ্ছা আমি ওকে লিঙ্কটা দিতেছি। বড় ওই গ্রুপে দিয়ে দিলাম। তাহলে আমরা আইসোটোপে এখন আসতে হবে, তাই না, আইসোটোপ। এই সিনা তুমি এটা কপি করে রেখে দিবে, লিঙ্ক কপি করে তোমার মোবাইলের একটা জায়গায় রেখে দিবে, যখন আবার জয়েন হবে তখন ওই লিঙ্কে ক্লিক করে জয়েন। সিনা এটা কার ছবি দিছ তুমি? হ্যাঁ আমি বলছি তোমার ছবি মনে হয় এটা। নদীর ধারে বসে আছো তুমি, হ্যাঁ বিলের পারে। আচ্ছা এরপরে আমাদের আইসোটোপ দেখো, আমরা অষ্টম শ্রেণীতে আইসোটোপ সম্পর্কে আমরা পড়েছিলাম, তাই না? দেখা যায় স্ক্রিন মনে আছে কারো? বলো তো দেখি, কারোর মনে থাকলে আইসোটোপ কি? যে সকল মৌলের, হ্যাঁ আইসোটোপ বলে। গুড। অর্থাৎ প্রোটন সংখ্যা সমান থাকবে কিন্তু ভর সংখ্যা ভিন্ন হবে, তাই না, এবং নিউট্রন সংখ্যাটাও ভিন্ন হয়। অর্থাৎ নিউট্রন সংখ্যা ভিন্ন হওয়ার কারণে ভর সংখ্যা ভিন্ন হয়ে যায়। কারণ আমরা জানি ভর সংখ্যার মধ্যে প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফলই হলো ভর সংখ্যা, তাই না? এটা আমরা সংখ্যাটা অষ্টম শ্রেণীতে শিখছি, এখানেও আছে, তোমরা আবারও পড়ে নেবে। যে নিচের টেবিলে দেখানো তিনটি পরমাণুর প্রোটন সংখ্যা সমান একটা টেবিল আছে নিচে, এই যে এখানে দেখানো যে এরকম একটা মৌল আছে হাইড্রোজেন। আমরা অষ্টম শ্রেণীতে পড়েছিলাম তিনটা আইসোটোপ। হাইড্রোজেনের মূলত আইসোটোপ হলো 7টি, এর মধ্যে প্রকৃতিতে পাওয়া যায় হলো তার 3টি আইসোটোপ, আর বাকি 4টি হলো ল্যাবরেটরিতে প্রস্তুত করা হয়। ঠিক, অর্থাৎ তিনটে যে প্রথম তিনটে হলো তার প্রকৃতিতে পাওয়া গেছে, আর বাকি 4টা হলো ল্যাবে তৈরি করা হয়েছে। এই যে টেবিলে দেখানো আছে 3টা, তাই না? প্রথমটার নাম এটা আমরা পড়েছিলাম আগে, হাইড্রোজেন বা প্রোটিয়াম, দ্বিতীয়টা হলো ডিউটেরিয়াম, তৃতীয়টা হলো ট্রিটিয়াম।
ঠিক আমরা যে এটা এর আগের গেমের মধ্যে আমরা দেখছিলাম না, এখানে এই উপরেটা হলো ভর সংখ্যা, নিচেরটা হলো প্রোটন সংখ্যা। তাহলে এখানে প্রোটন সংখ্যা কিন্তু সমান সবটির মধ্যে। দেখো তিনটার মধ্যে প্রোটন সংখ্যা কত 1, আর উপরটা হলো ভর সংখ্যা, এখানে 1, এইখানে 2, এইখানে 3। তাহলে প্রোটন সংখ্যাকে কী দ্বারা প্রকাশ করা হয়? জেড দ্বারা। সবটির প্রোটন সংখ্যা 1, আর ভর সংখ্যাকে প্রকাশ করবো আমরা এ দ্বারা। এটা 1, এটা 2, আর ট্রিটিয়ামের 3। হ্যাঁ, সেখান থেকে আমরা নিউটন সংখ্যা বের করব কিভাবে? ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, অর্থাৎ এ মাইনাস জেড। তাহলে এটা 0, এটা 1, এটা 2। তাহলে আইসোটোপ সম্পর্কে আর কোনো সমস্যা নাই তো কারো? আমরা অষ্টম শ্রেণীতে আইসোটোপের ব্যবহার শিখেছিলাম, চিকিৎসা ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে ছিলাম না? তারপরে ফলমূল খাদ্যবস্তু সংরক্ষণে এই ব্যবহারগুলো তোমাদের আসতে পারে হয়তো বা, যেহেতু আগে পড়ছ। আর তোমাদের কিন্তু এবার পরীক্ষা হচ্ছে না, বার্ষিক পরীক্ষা, তাই না? হ্যাঁ, হচ্ছে না তোমাদের, কিন্তু আবার বলে দিছে কিন্তু অ্যাসাইনমেন্ট হবে 30 কর্মদিবসের মধ্যে তোমাদের কয়েকটি অ্যাসাইনমেন্ট, নির্ধারিত কিছু অ্যাসাইনমেন্ট দিবে, সেগুলো করে তোমাদের জমা দিতে হবে। ওইটার উপরে মূল্যায়ন হবে তোমাদের ওই অ্যাসাইনমেন্টগুলো, অর্থাৎ নির্ধারিত কাজ দিবে কিছু। হ্যাঁ, শর্ট সিলেবাস তৈরি করে একটা নির্ধারিত কিছু কাজ থাকবে। প্রতি সপ্তাহে একটা করে অন্তত অ্যাসাইনমেন্ট করে জমা দিতে হবে তোমাদের। তারপর আসে পারমাণবিক ভর বা আপেক্ষিক ভর। পারমাণবিক ভর তো আমরা পাইছি, তাই না? একটি পরমাণুর ভর। আর আপেক্ষিক পারমাণবিক ভর হইল পরমাণুর ভর যেহেতু অত্যন্ত ছোট একটা সংখ্যা, তাই না? এই যে এখানে দেখো লেখা হয় কোনো মৌলের পরমাণুর ভর সংখ্যা হলো নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন আর নিউট্রন সংখ্যার যোগফল হইল কি আমাদের ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যা নিশ্চয়ই একটি পূর্ণ সংখ্যা হবে। কিন্তু আমরা যদি দেখি, খেয়াল করি, যেমন কপারের পারমাণবিক ভর হলো 63.5, আবার ক্লোরিনের 35.5। এটা কিভাবে সম্ভব? তাহলে এটি হলো আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে সেটা কি? আপেক্ষিক পারমাণবিক ভর হলো মৌলের একটি পরমাণুর ভর কার্বন 12 পরমাণুর ভরের চাইতে যত গুণ ভারী, সেটা হবে ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর। অর্থাৎ অন্য একটা মৌলের সাথে তুলনা করে, কম্প্রোমাইজ করে আরেকটা মৌলের ভর নির্ধারণ করাই হলো কি আপেক্ষিক পারমাণবিক ভর। যেমন আমরা ভরের একক কিলোগ্রাম আমরা নির্ধারণ করছি অন্য একটি নির্ধারিত মানের সাথে, না তুলনা করে, তাই না? এরকম এই ক্ষেত্রেও ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর আমরা কিভাবে বের করব? কার্বনের সাথে তুলনা করি। যেমন কার্বনে পারমাণবিক সংখ্যা কত? পারমাণবিক ভর হইল কত? 12। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে কার্বনের ভর সংখ্যা হইল 12 ভর, আর পারমাণবিক সংখ্যা ওইখানে এলো, কার্বনের প্রোটন সংখ্যা হলো 6 কিন্তু। হ্যাঁ, তাহলে দেখো এইখানে এই কার্বন 12 আইসোটোপের ভরে, কার্বনও কিন্তু আইসোটোপ আছে 3টা কার্বনেরও। হ্যাঁ, যে হাইড্রোজেনের যেরকম আইসোটোপ কার্বনেরও আছে। তাহলে 12 ভাগের 1 অংশকে একক হিসাবে ধরে তার সাথে তুলনা করে অন্য মৌলের পরমাণুর ভর নির্ধারণ করছে। খেয়াল করো, কার্বন 12 আইসোটোপের ভরের 12-এর 1 অংশকে একক ধরে তার সাপেক্ষে অন্যান্য পরমাণুর ভর নির্ধারণ করা হয়েছে। তাহলে কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভর কত? 1 এটা মনে রাখতে হবে, 1.66 গুণন 10⁻⁻24 গ্রাম। তাহলে কোনো মৌলে আপেক্ষিক পারমাণবিক ভর আমরা কিভাবে বের করবো? ওই মৌলের একটি পরমাণুর ভর তাকে ভাগ করবো কত দিয়ে? কার্বন, এই যে কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 12-এর 1 অংশ, 12-এর 1 অংশ সমান কত? এই যে এই মান, এত দ্বারা ভাগ করলেই যে কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বাইরে হবে। অর্থাৎ কোনো মৌলের পরমাণুর ভর যদি আমাদের জানা থাকে, হ্যাঁ, একটি পরমাণুর ভর যদি আমাদের জানা থাকে,
তাহলে আমরা সেই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর আমরা এই কার্বনের মান দিয়ে ভাগ করে, যে কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 12 মান এই যে 1.66 এটা দ্বারা ভাগ করলেই সেই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বের হবে। তাহলে এটা বের করার সূত্র কি? কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর সমান মৌলের একটি পরমাণুর ভর ভাগ কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 12/1। ঠিক? যেমন ফ্লোরিনের একটি পরমাণুর ভর এই যে এখানে দেওয়া আছে উপরে দেখো এত গ্রাম, তারপরে অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর এত গ্রাম। তাহলে এই মানটাকে যদি আমরা এই যে 1.66 × 10⁻⁻24 দ্বারা ভাগ করি, তাহলে যে মানটা পাবো সেটা হবে কি? ফ্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর। অনুরূপভাবে অ্যালুমিনিয়ামেরও তাই হবে 4.482। এই মানকে যদি আমরা ভাগ করি, তাই না, অর্থাৎ এই যে উপরে থাকবে আমার 4.482 ইন্টু 10⁻⁻23। এই মানকে যদি আমরা এই যে কার্বনের যে মানটা আছে এটা দ্বারা ভাগ করি 1.66 দ্বারা 1.66, তোমরা ক্যালকুলেটর থাকলে এটা হিসাবটা করে দেখো তাইলে হবে। 10⁻⁻24। তাহলে এই মান দ্বারা ভাগ করলে যে মানটা পাবো ওইটাই হবে কি? এই যে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বলতে আমরা কি বুঝবো? ওই মৌলের একটি পরমাণুর ভর ভাগ হইল কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 12/1। এটাতে ভাগ করলে যে মানটা পাবো সেটাই হবে সেই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর। যেমন এইখানে যে অ্যালুমিনিয়ামের দেওয়া আছে, অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর এত, কাজে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর 4.828 × 10⁻⁻23 গ্রাম। তাকে ভাগ করবো আমরা কার্বনের মান দ্বারা 27 আসবে। তাহলে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর কত? 27। ঠিক? তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর দুইটি ভরের অনুপাত, সেই জন্য এই আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক থাকবে না। এই জন্য এই মানটার কিন্তু কোনো একক নাই। এটাও কিন্তু প্রশ্নে আসতে পারে। ভরের একক, একক সম্পর্কে ঠিক চিহ্ন মধ্যে আসতে পারে। তাহলে এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা দেখো। সিনা, এতক্ষণ যে বললাম এটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা? এই মান কি বের করতে পারবা? কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে পারবা? হ্যাঁ, কত দিয়ে ভাগ করতে হবে বলো? ওই মৌলের একটি পরমাণুর ভরকে কত দ্বারা ভাগ করতে হবে? পয়েন্ট 1.66 ইন্টু 10⁻⁻24। এটা কার ভর? কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 12/1 সমান এত গ্রাম। হ্যাঁ, এই মান দিয়ে ভাগ করে আমরা বের করব। যে কোনো মৌলের চাইতে পারে তোমার যে এখানে অ্যালুমিনিয়াম আছে, তাই না? এখানে আমাদের এই যে ক্লোরিন এটা চাইলো বা ফ্লোরিন এটা চাইলো, যেটা চাবো ওই পরমাণুটা দেওয়া থাকবে। যখন ফ্লোরিনের একটি পরমাণু ভর দেওয়া থাকবে একটা, এখানে এমনও হইতে পারে তোমার 10টি পরমাণু ভর দেওয়া থাকতে পারে। তাহলে 10টা থাকলে তুমি একটা বের করতে পারবা তখন।
10 দিয়ে ভাগ করে, বা 20টি পরমাণু ভর দেওয়া থাকলো, সেই ক্ষেত্রে একটা পরমাণু ভর বের করে নিবে আগে। আর আমরা পরমাণুর ভর বের করা আমাদের কিন্তু আগের অধ্যায়ে ছিল এটা, এর আগে আমরা যখন পড়াচ্ছি প্রথম দিকে। হ্যাঁ, তাহলে আমরা কি এই পার্ট শেষ করে দেব এই পর্যন্ত? হ্যাঁ, আইসোটোপের শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক ভর কিভাবে নির্ণয় করবা, এই জন্য আমাদের একটা সূত্র শিখতে হবে। হ্যাঁ, আইসোটোপের শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক ভর নির্ণয় করা সূত্রটা হলো কি, পি ইন্টু এম প্লাস কিউ ইন্টু এন ভাগ হলো কত, 100। হ্যাঁ, এই যে এখানে দেওয়া থাকবে, কারণ এখানে ক্লোরিনের দুটি আইসোটোপ আছে, ক্লোরিন 35 আর হলো ক্লোরিন কি 37, এই দুটো। হ্যাঁ, তাহলে এটার শতকরা পরিমাণ দেওয়া আছে না 75, আর ক্লোরিনের এই 37 যেটা, অর্থাৎ ভর সংখ্যা এটা 35, সেটা ভর 37, আর 37 যেটা সেটার হলো 25%, অর্থাৎ প্রকৃতিতে পাওয়া যায় এই ক্লোরিনের এই আইসোটোপটা 75% পাওয়া যায়। হ্যাঁ, আর এই আইসোটোপটা 37 যেটা, এটা পাওয়া যায় 25%, আর এমনি ক্লোরিন যেটা সেটা পাওয়া যায় বেশি, কিন্তু এগুলা এই পুরোপুরি পাওয়া যায় না, একটা হলো 75% আর একটা 35%। তাহলে এটা আপেক্ষিক গড় আপেক্ষিক পারমাণবিক ভর আমরা কীভাবে বের করবো, এই যে পি গুণন এম, তাহলে পি কারা, এই যে ভর সংখ্যা যে ছিল 35, আর 75 কোনটা, এই যে 75% আমরা পাইলাম। হ্যাঁ, যোগ আর কিউ কত, এই যে 37। হ্যাঁ বলো, এই যে দেওয়া থাকবে, এটা প্রশ্নে দেওয়া থাকবে তোমাদের। আচ্ছা, এই যে ক্লোরিনের 35-এর শতকরা পরিমাণ 75%, আর এটা 37, এটা প্রশ্নে দেওয়া থাকবে যেটুকু উদ্দীপকে বা সংক্ষিপ্ত, এই যে তোমার এমসিকিউ কোশ্চেন আছে না, এখানে দেওয়া থাকবে, থাকলে তোমার এটা চাবে যে গড় আপেক্ষিক পারমাণবিক ভর কত। তোমার মনে রাখতে হবে সূত্রটাই, যেটা পি ইন্টু এম প্লাস কিউ ইন্টু এন, যে পি হইল ভর সংখ্যা, দুইটা থাকবে, তাহলে একটা পি একটা কিউ। এম তো বুঝবা, এম তো ভর সংখ্যা, এই যে ভর দেওয়া থাকবে না, ক্লোরিনের উপরে দেওয়া থাকবে, এই যেরকম ক্লোরিন লিখে এই যে পাশে দেওয়া আছে না, আমি কি বলছি, যেটুকু দেওয়া থাকবে, এই বৃত্ত দিছি না কণা, এই যে বৃত্ত দিছি না আমি, এইটুকু দেওয়া থাকবে, এনে দেওয়া থাকলে এনে মান আছে না, পি কোনটা, হ্যাঁ পি হইল কি ভর সংখ্যা, পি কি, হ্যাঁ এই যে এটা ভর সংখ্যা, এই যে দেওয়া আছে 35, আর এম হইল কি শতকরা পরিমাণ কত 75, আর কি হইল যে এই মৌলের, এই যে আরেকটা মৌল আছে না, দুইটা মৌল থাকবে, মানে মৌল একটাই, দুইটা আইসোটোপ এদের। হ্যাঁ, আইসোটোপ হলো একটা, এটা এই ক্লোরিনের দুইটা আইসোটোপ, তাহলে ভর সংখ্যা দুইটা ভিন্ন হবে না, একটা হলো পি আর একটা হলো কিউ ধরা হয়েছে। এই যে এখানে দেখো প্রাপ্ত ভাগ করলে গড় পাওয়া যাবে, একটি আইসোটোপে ভর সংখ্যা পি, প্রকৃতিতে আইসোটোপে ভর সংখ্যা পরিমাণ এম, অপর একটি আইসোটোপে ভর সংখ্যা কিউ, প্রকৃতিতে তার পরিমাণ এন। তাহলে এটা সূত্র লিখছে, এটা সূত্র মনে রাখতে হবে, এটা দিয়ে তুমি বের করবা এই সূত্র দিয়ে, অর্থাৎ ভর সংখ্যা গুণন শতকরা পরিমাণ, এটাও ভর সংখ্যা গুণন শতকরা পরিমাণ ভাগ হইল কত 100, তাহলে আপেক্ষিক গড় আপেক্ষিক পারমাণবিক ভর কত পেলাম 35.5। হ্যাঁ, এই যে দেখো, এই যে
প্রকৃতিতে কপারের দুইটি আইসোটোপ আছে 63 65। গড় আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে, যে গড়টা দেওয়া আছে, টোটাল যেটা ওইটা দেওয়া আছে। এখানে কোনটা দেওয়া আছে, এই যে 35 বের হলো না, এটা দেওয়া আছে। তাহলে আমার চাইছে কি দেখো, বের করতে হবে কি মৌলের বিভিন্ন আইসোটোপের শতকরা পরিমাণ বের করতে হবে। শতকরা পরিমাণ চাইছে, শতকরা পরিমাণ কোনটা বের করতে হবে, যে এম আর একটা যে এন আছে না, সেটা বের করবো। তাহলে একটারে ধরতে হবে এক্স, আরেকটা হবে কি 100 মাইনাস এক্স। একটা যদি এক্স হয়, ধরে নিলাম যে আমরা পি আর কিউ ছিল না, এটা মনে করো সেই পি, আর এটা মনে করো কি কিউ। তাহলে পি গুণন এম, এম হইলে কত হয় যে 63, আর কিউ গুণন এন, এন হইলে কত হয় যে 65, ভাগত 100। তাহলে এখান থেকে এক্স এর মান বের করা যাবে না, সমান সমান কত 63.5। বুঝতেছ কি? হ্যাঁ, অর্থাৎ এইখানে আমাদের এই কপার 63 আর 65 এটা দেওয়া আছে। কপার 63 আর কপার 65 দেওয়া আছে। হ্যাঁ, অর্থাৎ এটা কি আইসোটোপ, কপারেরই দুইটা আইসোটোপ, একটা হলো 63 আর একটা ভর সংখ্যা 65। তাহলে প্রকৃতিতে এদের শতকরা কত পরিমাণে আছে, এটা কত পার্সেন্ট আছে, এটা কত পার্সেন্ট আছে। আর দেওয়া আছে আমার কি দেওয়া আছে, এদের গড় আপেক্ষিক ভর দেওয়া আছে, সেটা কত দেওয়া আছে 63.5। এই যে দেখো, এই যে গড় পারমাণবিক আপেক্ষিক ভর 63.5। তাহলে এইটারে আমরা কি ধরে নেব, এটারে এক্স পার্সেন্ট, তাই না? এটারে ধরবো কি এক্স পার্সেন্ট। পার্সেন্ট মানে কি 100-র মধ্যে একটা যদি এক্স হয়, তাহলে বাকিটা হবে কত 100 মাইনাস এক্স। তাহলে আমরা শতকরা পরিমাণ এখান থেকে সূত্রটা আমরা বের করতে পারবো না। সূত্রটা হলো কি পি গুণন এম, পি কত এক্স পার্সেন্ট, তাহলে এক্স গুণন এম, এম হলো কত 63, তারপরে যোগ কিউ গুণন এন, কিউ কত আমার 65, তার সাথে গুণন এনে এটা আগে দেওয়া লাগছে 100 মাইনাস এক্স, তাই না? আমরা এটা আগে আমরা দিই 100 মাইনাস এক্স গুণন করা, গুণন হইল 65, ভাগ কত আমার, ভাগ হইল 100। সূত্র এই মানটা কত বের হবে 63.5। হ্যাঁ, এখন আমরা এনে গুণ করি, যদি আমরা এখানে 63x আর এখানে 65 আর 100 গুণ করলে 6500, তাই না? পঁয়ষট্টিশো আর এলো 63x। আচ্ছা, আমরা 63x মাইনাস 6500, আর এখানে আমরা গুণ করলে মাইনাস 65x মাইনাস 65x, নিচে কত, নিচে হইল আমার 100 সমান 63.5। এখন এই 63 থেকে 65 বিয়োগ করলে আমার কত আসে, মাইনাস
2x আর মাইনাস 6500। আর এই দুইটা যদি আমরা গুণ করি, আচ্ছা এই যে এখানে আমার প্লাস হবে, কিন্তু এই যে 65 আর 100 গুণ করলে প্লাস চিহ্ন আছে না, তাহলে এটা হবে কি প্লাস। তাহলে এটা হলো প্লাস, এই যে 63.5 আর 100 গুণ করলে কত হয়, 3 5 0 6350, এটা 6500। তাহলে মাইনাস 2x এই পাশে বাদেও, মাইনাস 2x সমান 6350 মাইনাস 6500। তাহলে এটা মাইনাস 2x তাহলে বিয়োগ করলে কত থাকে আমার, ক্যালকুলেটর বিয়োগ করো, মাইনাস, বড় সংখ্যা মাইনাস, তাই না, তাহলে মাইনাস থাকবে, কিন্তু তাহলে কত থাকবে 150, তাই না, 0 5 আছে, 10 হবো, 5 হইলে হাতে মারে 1, 3 আর 4 আছে, 5 হবো 1 হলে, তাহলে মাইনাস মাইনাস কিন্তু উভয় পক্ষ থেকে কি বাদ। তাহলে x দিয়ে যদি আমি ভাগ করি এখন, তাহলে 150 যদি আমি এই 2 দ্বারা ভাগ করি, তাহলে কত থাকবে, 75 থাকবে না, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে কিন্তু আমার কত আসলো, 75%। তাহলে x এর মান কত পাইলাম আমরা, x এর মান আমার 75। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি অতএব x সমান সমান, আমরা ধরে নিয়েছিলাম না, হ্যাঁ 75x%, তাহলে এটা কি হবে 75%। তাহলে প্রকৃতিতে হ্যাঁ কপার কত পার্সেন্ট পাওয়া যাবে, প্রকৃতিতে কপারের পরিমাণ 75%, আর এই যে যেটা 63 এটা হলো 75%, আর বাকি যেটি কপার ভর সংখ্যা যার 65 তাকে পাওয়া যাবে কত পার্সেন্ট, তাহলে 100 থেকে 75 বাদ দিলে 25%, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এইভাবে কিন্তু অঙ্ক থাকতে পারে আমাদের, তাই না। তাহলে কি কারো প্রশ্ন আছে কোনো এখানে, এগুলা তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে হবে, কিন্তু এই যে এগুলাই করবা, নিজে আবার করবা একাই, হ্যাঁ প্র্যাকটিস করলে তোমরা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। এখন হিসাবটা তোমরা একটু এখানে কিন্তু সংক্ষেপে করে দিছে, তোমরা যে আমি যেভাবে দেখাইলাম, হ্যাঁ আমি যেভাবে দেখাইলাম তোমরা এইভাবে করতে পারো। আমি যেভাবে দেখাইছি এইভাবে তোমরা নিজেরাই প্র্যাকটিস করবা, হ্যাঁ। তারপর এটাও আমি এই যে গ্রুপে দিয়ে দিলাম। আমরা হিসাবটা দিয়ে দিচ্ছি এখানে, হ্যাঁ এই যে এইটাই প্র্যাকটিস করবা, এই যে এইখানে যে পেজগুলো আছে না, এটা দেখে এইটাই প্র্যাকটিস করবা, সেম জিনিস এটা নিজে নিজে করবা, এই লাস্টে যেটা যে করাইলাম, হ্যাঁ এই যেটা এটাই নিজেরা প্র্যাকটিস করবা। হ্যাঁ প্র্যাকটিস করলে দেখবা ইনশাল্লাহ এগুলো পারবা।
তাহলে আজকে এই পর্যন্তই থাক, হ্যাঁ। তাহলে আজকে আমাদের শেষ হলো আপেক্ষিক আহ, পারমাণবিক ভর পর্যন্ত। শতকরা 8 থেকে মৌলিক গড় আপেক্ষিক ভর এই পর্যন্ত শেষ হলো। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের দিকে খেয়াল রাখো, শরীরের যত্ন নিও সবাই। পরবর্তী ক্লাস আজকে হলো আমাদের এই বৃহস্পতিবার, তাই না? তাহলে সম্ভবত আমরা সোমবার দিন হবে, সোমবার। হ্যাঁ, সোমবার আর বৃহস্পতিবার এই 2 দিন আমরা ক্লাস। হ্যাঁ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুদা হাফেজ।